আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানে কি, এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং এখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদেরকেও খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা বলিস কি করে তুই? এরা গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কারে বিশ্বাস করেই জীবনযাপন করে। এরা মূর্খ, তাই এরা এরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এসব হলেও কুসংস্কার। এই কবরস্থানে বাবার কবর দেওয়া হবে, আর আমাদের কিছুই হবে না। তাছাড়া এই গ্রামে আর কবরস্থানে বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটাও অনেক ভেজাল হবে। তার চেয়ে ভালো এখানে কবরটা দেয়া। এছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামে দেয়া হয়। তাই তুই এটা নিয়ে আর এত চিন্তা করিস না, বাবার কবর এখানে দেয়া হবে। আমরা যে কজন আছি আমরা সবাই মিলেই কবরটা দিতে পারবো, গ্রামের কাউকেই আর লাগবে না। শুধু তুই দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুজনেই স্থায়ীভাবে শহরে বাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা মা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকত। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধু তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছেন, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই জানে না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেয়া হয় না। এখানে যাদেরই কবর দেয়া হয় তাদের আত্মা আর কোনোদিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়। কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না এবং তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এরকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কিছুটা কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সে কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করেছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারোর কথাই কানে দেয় না। সে জিদ করে বসেছে এই কবরস্থানে তার বাবাকে কবর দিবে সে। এছাড়া শহর থেকে এই কবরস্থানে আসাটাও সহজ। তাই কবর দেয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেনি এখানে। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটা দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি।
পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি মরতে এখানে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও এখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলে এগুলো পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দেই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফ এর আগে কখনো করেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরের লাশটা রাখার পর যেই লাশটার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে যে বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লেগেছিল। তাহলে কবরের ভিতরে লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগেও অনেক আত্মীয়র লাশে কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম দেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকগুলোর মুখে কবরস্থানটা সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর হয়তো তার মনে উল্টাপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। তাহলে সব ঘটনায় হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফন কাজটা সেরে ফেলে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপ একা ফেলে রেখে যাস না বাবা, আমায় সাথে করে নিয়ে যা, আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আতকে পেছনে ফিরে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মনে এসব উল্টা পাল্টা চিন্তা বেশি আসছে। এরপর আবির আর কিছু না ভেবে সবার সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর শোক থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকেদের বলা সেই অদ্ভুত কথাগুলো আর তারা মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে জব করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতে থাকত। এভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হল না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকেই সম্মি শুনতে পেল যে ঘরের ভেতর আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। সম্মি প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে,
মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে। এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে। তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর সৌম্য দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল। কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে আছে। সৌম্য পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর সুমির মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকেই ওঠেনি, তোর কথা বলবে কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই সৌম্যের রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। সৌম্য প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও সৌম্য আনিকার পাশে কাউকেই দেখতে পায় না। সৌম্য এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে যেই সৌম্যের ঘুম ভাঙে, সে লক্ষ্য করে আনিকা কারোর সাথে একা একাই কথা বলছে। সৌম্য ঘুম থেকে উঠে দেখতেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ের হঠাৎ এইরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা না। আনিকার এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র সৌম্যই লক্ষ্য করে। বাড়ির আর কারোর চোখেই অদ্ভুত ব্যাপার ধরা পড়ে না। সৌম্য প্রথম দিকে এই ঘটনাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনাটা খুলে পড়ে সৌম্য। আসিফ প্রথমে শুনে এই ঘটনাটা বিশ্বাস করে না। সে ভাবে সৌম্যের হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরের ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর সৌম্যের মতো আসিফও লক্ষ্য করেছে আনিকা এখন একা একা থাকতে বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিচের ঘরে শুধু একা একা বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফও সৌম্যের মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা সৌম্য যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপর আসিফ এবং সৌম্য আরো বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যা বলাটা তাদের আরো বেশি চিন্তায় ফেলে দেয়। কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বুঝলে গেল কিভাবে। তারপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সৌম্য আর আসিফ। তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং সৌম্যকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অদ্ভুত অভিনয়ও শুরু করে এবং দুষ্টুমিও করে থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দেয়। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরে আনিকার এইরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটু কমে না। তবে সৌম্য এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে গেল। কিন্তু এরপরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেই ছুটির দিন
তারা দুজন মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক সেই সময়ে আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতে দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ধরতে ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে পুরো বিপদ ঘটে গেছে, আনিকা আনিকা মারা গেছে, তোর তাড়াতাড়ি বাড়িতে আয়, চলে আয়। আবির এই কথাটা শুনে পুরোই আতকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকাকে তো একটু আগেও মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির আর তার ভাই আসিফকে এ সম্পর্কে কিছু না বলেই দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরে তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আতকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল বাড়ির পেছনের নতুন বিল্ডিংয়ের পিলারের রডের উপরে আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিংয়ের সুচারু রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢোকে পিঠ দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে তারুর বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবেই সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়ল কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনায় ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করেন। এতক্ষণে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপরে পড়ে থাকতে দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবির যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনা করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মা ওই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক বলতে না বলতে এখন পরিবারের আরেকটা সদস্যর অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল, আর তারা কিছুই করতে পারল না। তারা শুধু ভাবছিল, ইস, যদি আরেকটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা ভুলতে পারছিল না। আর সৌম্য তো আনিকার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিসে যাওয়া শুরু করলো। আবির আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর সৌম্য নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে, যদিও কেউই এখনো পর্যন্ত আনিকাকে বলতে পারেনি, আর ভোলাও সম্ভব না। আনিকাকে ভুলতে না ভুলতে তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে সৌম্যের চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সৌম্য আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ির ভেতর, অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সৌম্য যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে,
আর যেই সুম্মি তার থেকে একটু দূরে অন্য ঘরে যায়, ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তার সাথে সে গল্প করছে। যদিও সুম্মি কাউকে দেখতে পায় না, সুম্মি এই বিষয়টা নিয়েও বেশ চিন্তায় পড়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিল পায় না। এরপর সে একদিন সাহস করেই আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে। কিন্তু আসিফের মা অনেকটা আনিকার মতো করেই উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সৌম্য আরো বেশি অবাক হয়ে আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক এই একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছে বা কেন। প্রথমে আনিকা, এখন মা, সেসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক সুখে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না। তাই সৌম্য নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকেই এই সম্পর্কে কিছুই বলে না সৌম্যি। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। সৌম্যি ধীরে ধীরে ঘটনাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর আর বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে সৌম্যি রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরে থেকে যায়। সৌম্যি যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভিতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবার সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরো একটা কণ্ঠ সৌম্যের কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে সৌম্যের বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। সৌম্য পুরো আঁতকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তার আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর সৌম্য অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সৌম্য যা দেখল তাতে কি সৌম্য আরো বেশি অবাক হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।